নমস্কার। নিফটি গত ট্রেডিং সেশনে কিন্তু 5 মিনিটের মধ্যে 200 থেকে 300 পয়েন্ট পড়ে যায় এবং একটা ফ্ল্যাশ ক্র্যাশের মতো ব্যাপার হয়। কারণটা জানার চেষ্টা করব এর পিছনে, এবং ট্রেডারদের কি প্রিকশন নেওয়া উচিত এই সময়, বা সত্যি কি ট্রেডারদের এফেক্ট হয় এরকম বড় ক্যান্ডেলের দিনে, সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে টেকনিক্যাল অ্যানালিসিসের একটা সিম্পল একটা টেকনিক্যাল টুল ইউজ করে কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে ইনভেস্টাররা যারা স্পেশালি মার্কেটকে নিয়ে কাজ করতে চান তাদের যে কত হেল্প হতে পারে সেটা ব্যাক টেস্ট করে দেখাবো আজকের এই ভিডিওতে। মন দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করি। প্রথমেই মার্কেটের এটা 15 মিনিটের চার্ট আপনাদের সামনে খোলা আছে। গত শুক্রবার যে মার্কেট চলছিল 29 তারিখ আমার মনে হয়, 29শে মে, এবং সেখানে দেখুন এটা 15 মিনিটের ক্যান্ডেল। দিনটা নেগেটিভই চলছিল এবং লোয়ার হাই লোয়ার লো এরকম মোটামুটি তৈরি করে নিচে যাচ্ছিল। বিয়াররা একদম হাভি ছিল ওই দিন, বুলসদের তেমন কোনো পাত্তা পাওয়া যাচ্ছিল না, বোঝাই যাচ্ছে চার্ট দেখে। এবং তারপর এই যে এই ক্যান্ডেলটা তৈরি হয় এটা কিন্তু 3টের ক্যান্ডেল। যখন 3টে বাজে তখন ফ্ল্যাশ ক্র্যাশটা একবার লক্ষ্য করুন, অনেক বড় একটা ক্র্যাশ 15 মিনিটের মধ্যে চলে আসে। এটা 15 মিনিটের ক্যান্ডেল। আমি যদি এই 15 মিনিটের ক্যান্ডেলটাকেই মাপি, তাহলে মোটামুটি আপনি দেখছেন এই লো পর্যন্ত প্রায় 270 থেকে 250 পয়েন্টের মতো একটা ডাউনফল আসে। তারপর তো অ্যাভারেজ ক্লোজিং হয়, ভলিউম ওয়েটেড অ্যাভারেজে, সেটা আপনারা জানেন। এবার দুটো তিনটে আগে ডেটা দিয়ে নি কি হয়েছে। দেখুন এফআইআই ডিআইআইদের যে অ্যাক্টিভিটি সেটা কি হয়েছিল। মোটামুটি অন্যান্য দিন 27 মে 26শে মে অন্যান্য দিন দেখুন এটা এফআইআইদের সেলিং ফিগার নেট। তো নেট সেলিং দেখুন মোটামুটি এফআইআইদের তরফ থেকে 1000 কোটি, 2000 কোটি, 4000 কোটি, 1800, 1500 এরকম লেভেলে সেলিংটা হয়। ডিআইআইরা তার ম্যাচিং ফিগার মোটামুটি বাইং করতে থাকে, এটা আপনাদের জানা আছে। আমি এফআইআইরা যেহেতু সেল করছে এফআইআইদের ফিগার নিয়ে বলি। এরকম মোটামুটি ফিগার চলে 2000, 1500, 4000 কোটি টাকা এরকম। কিন্তু 29 তারিখে 21,000 কোটি টাকার সেলিং এসেছে, যেটা কিন্তু অন্যান্য দিনের থেকে মে মাসের যদি পুরো জিনিসটা দেখেন একটা অবাক ব্যাপার। 21,000 কোটি টাকা ম্যাচিং বাইং ফিগারও এসেছে 16,000 কোটি টাকা, যেটা কিন্তু অনেক বড়। ডিআইআইরা এরকম তো বাই করে না। নিচে কমেন্ট বক্সে জানাবেন যে এরা কি করে জানতে পারে যে আমি দেখি যে এফআইআইরা যতটা সেল করে ঠিক ডিআইআইরাও ততটা বাই করছে। তাহলে কি দিনের আগে থেকে এদের মধ্যে একটা সমঝোতা টাইপের হয়ে যায় যে আমি এত বেচবো, তুমি এত সাপ্লাই প্রোভাইড করো? জানি না, আপনাদের কি মনে হয় একটু নিচে জানাবেন। কিন্তু 21,000 কোটি টাকা। এবার বাজারের একটা মত মনে হচ্ছে যে যেহেতু এতটা এসেছে, এমএসসিআই এর যে ইন্ডেক্স আছে, এমএসসিআই ইন্ডেক্স একটা গ্লোবাল ইন্ডেক্স, তার একটা রিব্যালেন্সিংও চলছিল। রিব্যালেন্সিং মানে এমএসসিআই যে গ্লোবাল ইন্ডেক্স তাতে ভারতেরও একটা ওয়েটেজ আছে, ইএম যে এমার্জিং মার্কেট তার ওয়েটেজ আছে, এবং এমার্জিং মার্কেটের মধ্যে ভারতও পড়ে। এবং তার মধ্যে কিছু মানে যেহেতু মানে বছরে কোয়ার্টারলি 4টে মাসে তারা জিনিসটাকে রিব্যালেন্সিং করে, তাই জন্য কিন্তু একটু এই মে মাসের শেষের দিকে এই 29শে মে ছিল এই যে কোয়ার্টার তার রিব্যালেন্সিং এর সময় বা রিব্যালেন্সিং এর দিন বলতে পারেন। এবং তার জন্যই কিন্তু এই ব্যাপারটা ফলটা হয়েছে বলে একাংশের ধারণা। আমি আমার মতামত বলবো, আমার মনে হয় এটা একটা পার্শিয়াল কারণ হতে পারে, কিন্তু এটাই পুরো কারণ নয়, এর সাথে আরো একটা কারণ আছে, সেটাও আমি বলবো। তো দেখুন ইএম এর যে ওয়েটেজ ছিল, ইএম মানে এমার্জিং মার্কেট, তার মধ্যে ইন্ডিয়াও আছে। ইএম এর যে ওয়েটেজ ছিল এমএসসিআই টোটাল ইন্ডেক্সে সেটা 20% ছিল জুলাইতে। সেটা এক্সপেক্টেড টু কাম ডাউন টু 11% আফটার দ্য লেটেস্ট এমএসসিআই রিব্যালেন্সিং, যেটা এই মে মাসে হয়ে গেল। সেটাই কিন্তু ইএম মানে এমার্জিং মার্কেটের যে ওভারঅল ওয়েটেজ ছিল সেটাও কিন্তু কমেছে, এটা বুঝতে হবে। আসলে কি কারণ দেখুন এখানে যদি দেখেন সার্টেন ফল এরা বলছে, এরা কি বলছে, মাত্র কোন স্টক ভেতরে ঢুকেছে আর কোন স্টক ইন্ডেক্স থেকে বেরিয়েছে এমএসসিআই সেটা যদি দেখেন, তাহলে ইন্ডেক্সে ঢুকেছে ফেডারেল ব্যাংক, মাল্টি কমোডিটি ইন্ডেক্স, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, ইন্ডিয়ান ব্যাংক উইল এন্টার ইনটু দ্য ইন্ডেক্স। এই চারটে স্টকের কোনো ওয়েটেজ নেই, আপনিও জানেন, মানে নিফটিকে নাড়ানোর তেমন।
কোন স্টকগুলো বেরিয়েছে? হুন্ডাই মোটরস ইন্ডিয়া, জুবিলিয়ান্ট ফুডওয়ার্কস, কল্যাণ জুয়েলারিজ, রেল বিকাশ নিগম, আরভিএনএল যাকে বলে। তো এই চারটে স্টক মানে বেরিয়ে যেছে, মানে এখানে বেচা হবে। তো বেচা হলে কি আপনার মনে হয় এই চারটে স্টকের জন্য নিফটি 250 পয়েন্ট 300 পয়েন্ট পড়তে পারে, সেন্সেক্স 800 পয়েন্ট পড়তে পারে? অবশ্যই নয়। আসল ব্যাপারটা হলো, এইটা তো ওয়ান অফ দ্য কারণ, আসল অনেক আরো কারণ আছে। যে যদিও বলছে যে ইন্ডিয়ার ওয়েট গ্লোবাল এমএসসিআই গ্লোবাল ইন্ডেক্সে মোটামুটি ঠিকই আছে, 0.1% একটু কমেছে বেড়েছে, কিন্তু ওভারঅল ইএম এর একটা পার্সেন্টেজ কমেছে। এরও একটা এফেক্ট পড়তে পারে যে ওভারঅল কমেছে একটু, তার মানে একটু হলেও হয়তো রিলায়েন্সের শেয়ার বিক্রি হয়েছে, আমি কথার কথা বলছি, এইচডিএফসির শেয়ার একটু বিক্রি হয়েছে, কারণ ওভারঅল ইএম বাস্কেটটার ওয়েটেজ কমেছে, তার মধ্যে ইন্ডিয়াও পড়ে, এবং তার জন্য একটা স্পাইরাল এফেক্ট একটু দেখা গেছে সেটা। প্লাস আরও হতে পারে যে মাসের শেষ, সেখানে যেটা সেকেন্ড কারণ বলে আমার মনে হয়, যে একটু বাস্কেট সেলিং এফআইআইদের তরফ থেকে কিন্তু হয়েছে, এবং সেই সমপরিমাণ ম্যাচিংটাও ডিআইআইরা করতে পারেনি, কারণ হঠাৎ করে ব্যাপারটা হয়েছে। ডিআইআইরা যদিও প্রস্তুত ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন 21,000 কোটি টাকার সেলিং, কিন্তু 16,000 কোটি টাকার বাইং, তার মানে একটা 5,000 কোটি টাকার মতো গ্যাপ থেকে গেছে, যেটা কিন্তু অনেকটা, ঠিক আছে, 5,000 কোটি টাকা অনেকটা, সেটাও একটা ব্যাপার এসেছে। সুতরাং এই দুটো তিনটে কারণের জন্য কিন্তু একটা স্পাইরাল এফেক্ট দেখা দিয়েছে। এবার যেটা মানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেই দিকে আসি। ভিডিওটা এতক্ষণ ভালো লাগলে এবং ডিটেলস একটু জানতে পারলে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে ফ্রিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর নিচেই দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, প্লিজ সেটা প্রেস করে দিন। আমি সাবস্ক্রাইবারদের নিয়ে কিন্তু আলাদা করে ইউটিউব লাইভ করি, মাসে একবার বা দুবার আমি ইউটিউব লাইভ করি, সেখানে কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারবেন। প্লিজ ফ্রি অফ কস্টে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এবার দেখুন, অনেকে বলবেন না এরকম ক্যান্ডেল তো ট্রেডারদের শেষ করে দেয়, কি করবে? ইন্ট্রাডে ট্রেডারদের নিয়ে কথা হচ্ছে, তাদের তো শেষ করে দেয় মশাই, আসলে ব্যাপারটা তা নয়। দেখুন, কিছু প্রফেশনাল রিস্ক আপনাকে থাকতেই হবে, কিন্তু কোনো ট্রেডারই এই তিনটের মানে আজকে সারাটা দিন ট্রেন্ড ডাউনের দিকে, তা কোনো ইন্ট্রাডে ট্রেডার কি লং করে বসে থাকবে? মানে তিনটের সময়তেও সে লং করে বসে থাকবে? তাহলে তো সে ট্রেডারই নয়, সে ট্রেডের বেসিক জিনিসই জানে না, বা টেকনিক্যালটাই সে বারবার ভুল করছে। দিনের লো যখন এখানে বেরিয়ে গেছে, যদি কেউ লংও থাকতো এখানে, তো তার স্টপ লস হিট হয়ে যাবে, সে অলরেডি আউট অফ দ্য ট্রেড। সুতরাং তিনটের ক্যান্ডেল, যারা সত্যিকারের ট্রেডার, সিরিয়াস ট্রেডার, যারা টেকনিক্যালের টও জানেন, তারা তখন তারা ট্রেডিংই থাকবেন না লং সাইডে। আর যারা শর্ট থাকবেন তাদের তো পোয়া বারো, তারা তো এখানে টাকা রোজগার করে ভালো গেল। সুতরাং শর্ট ট্রেডারদের কথাই হচ্ছে না, লং ট্রেডাররার কথা হচ্ছে। লং তো এখানে থাকবেনই না, রাইট? একটু টেকনিক্যালটা জানলেই। তো এই জন্যই আমি বলি যে ব্যাপারটাকে নিয়ে অত মাতামাতি করার ব্যাপার নেই। নিয়ম মেনে চললে কোনো লং ট্রেডার এই দিনে মার্কেটে তিনটের সময় থাকবেই না, ইন্ট্রাডে ট্রেডারদের কথা বলছি। এই প্রসঙ্গে বলে রাখি, এবার বলবো যে একটা সিম্পল টেকনিক্যাল জিনিস ইউজ করেই কিন্তু আপনারা ইনভেস্টাররা স্পেশালি একটা দারুণ জিনিস করতে পারেন, সেটা নিয়ে এই ভিডিওতেই বলবো। তার আগে দেখতেই পাচ্ছেন টেকনিক্যালের মাহাত্ম্যটা কতটা। বেসিক টেকনিক্যাল নলেজ কিন্তু আমি মনে করি সবার থাকা উচিত যারা শেয়ার মার্কেটে আছেন। তার জন্যই কিন্তু অত্যন্ত স্বল্প দামে এবং পকেট ফ্রেন্ডলি আমি একটা কোর্স এনেছি, টেকনিক্যাল অ্যানালিসিস, সেটা জয়েন করে নেবেন। এই জুনের সেকেন্ড উইক থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন 14ই জুন। তার আগে এনরোল করে নেবেন। এখন একটু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে ডিসকাউন্টও চলছে, তা সেটা নিয়ে নেবেন, কারণ আমার সাধারণত কোর্স 5-6 হাজার থাকে, কিন্তু আমি মনে করেছি এই টেকনিক্যাল অ্যানালিসিসটা সবার জানা দরকার, তার জন্য মাত্র 2,500-এরও নিচে এই কোর্স প্রাইস রেখেছি, যাতে সবাই ভর্তি হতে পারে, কারণ বেসিক টেকনিক্যাল নলেজটা কিন্তু খুব দরকার। আমি ডিটেলসে কি কি পড়াবো সব এখানে বলা আছে। সঞ্জয় টক্স অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। গুগল প্লে স্টোর থেকে সব থেকে ভালো হয় যে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্রথম কমেন্টেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও এনরোল করে নিতে পারেন সঞ্জয় টক্স অ্যাপ গুগল প্লে স্টোর থেকে। এই অ্যাপের মাধ্যমেই ক্লাসগুলো হবে, সুতরাং এইটা ডাউনলোড করে এনরোলটা সেরে নেবেন। এবার আসি একটা সিম্পল টেকনিক্যাল অ্যানালিসিস। দেখুন, এখানে মান্থলি চার্ট অফ নিফটি খোলা আছে, ওকে, মান্থলি চার্ট অফ নিফটি খোলা আছে, এবং এখানে একটা 20 ইএমএ মানে আপনার যে মুভিং অ্যাভারেজগুলো ইউজ করা হয়, সেই মুভিং অ্যাভারেজ অনেকেই ইউজ করেন। সো এই যে গ্রিন দাগটা দেখছেন, এটা একটা 20 ইএমএ ইউজ করা হয়েছে এবং মান্থলি ক্যান্ডেলে। এবং আপনি দেখতে পাচ্ছেন
যারা একটু লঙ্গার টাইম ফ্রেমে, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, আমি এটা পার্সোনালি ফলো করি বলে আমি আপনাদের জাস্ট তুলে ধরছি, এটাকে নিয়ে পড়াশোনা করার জন্য, এটাকে নিয়ে অ্যানালিসিস করার জন্য। কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, কোনো রকম অ্যাডভাইস হিসাবে এটাকে নেবেনও না। দেখুন, যদি ব্যাক টেস্ট করেন, পিছনের দিকে দেখেন, দেখুন 2022-23-এ এই যে এখানে এসেছিল এবং সুন্দর একটা, এখানে যারা একটু ধরুন মিউচুয়াল ফান্ড বা যে কোনো জিনিস ইটিএফ ফিটিএফ একটু বা জিনিসগুলো ইনভেস্টমেন্টের দিকে গেছেন, তারা কিন্তু এখন খুব আরামে বসে আছেন। আবার এখানেও এসেছিল এবং তারপরেও দেখুন অনেকটা আরামে আমরা বসে আছি এবং তারপর এখন নিচে নেমে এখানে যাচ্ছে, একটু বিয়ারিশ ফর্ম করছে, সে ঠিক আছে। কিন্তু বারবার দেখা গেছে যে যতবার এটা কোভিডের ফলটা হয়েছে, ঠিক আছে, কোভিডের আগেও দেখুন যখন নর্মাল বিশ্ব চলছিল, তখন এই সব দিকে কিন্তু যখন এসেছে একবার বাইং এর অপরচুনিটি দিয়েছে, ইন দ্য সেন্স যাদের লঙ্গার টাইম ফ্রেম মাথায় আছে, এই নয় যে শর্ট টার্মের জন্য, শর্ট টার্ম করলে ইনভেস্টমেন্টের জন্য আসবেন না। এবং এটা আমি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, যারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন, অনেকে হয়তো ইন্ডেক্স ফান্ড নিয়ে কাজ করেন, তাদের জন্য বলছি, ঠিক আছে। নিফটি বারবার যখন এই 20 EM-তে আসছে, মাঝে মাঝে 20 EM ভেঙেও গেছে, ইট ইস ওয়েল অ্যান্ড গুড। 2016 সালে ইউরোপিয়ান ক্রাইসিস চলছিল, গ্রিস, মানে 2012 সালে ইউরোপিয়ান একটা ক্রাইসিস চলছিল, 2016 সালেও একটু খারাপ অবস্থা চলছিল, সেই সব দিকের সময়ও নিচে এসেছিল এবং তখন 20 EM ভেঙেও গেছিল, ঠিক আছে, আবার রিকভারি করে নিয়েছে। একটু সময় তো দিতেই হবে, তাই জন্যই বলছি যাদের লঙ্গার টাইম ফ্রেমের ব্যবসা মানে ভিউ আছে, তারা কিন্তু এই 20 EM আমি পার্সোনালি কিন্তু দেখি, এবং 20 EM অনেকবার ভেঙেছে। দেখুন 2008 সালে, তখন তো বড় রিসেশন গ্লোবাল দেখা দিয়েছে, তখন তো ভাঙবেই স্বাভাবিক, কিন্তু বেশিরভাগ সময় আপনি দেখুন 20 EM ধরে ধরে কিন্তু ও বেশ ভালো গেছে, এবং যখনই বাজার মান্থলি ক্যান্ডেলে 20 EM এসেছে, তখন কিন্তু একটু টপ আপ করার একটু ভালো সুযোগ বা ভালো অপরচুনিটি বাজার দিয়েছে, এবং তখন যারা যারা ইনভেস্টেড ছিলেন বা ইনভেস্ট করেছেন, তারা কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে, আমি আবার বলছি শর্ট টাইম ফ্রেমে নয়, লঙ্গার টাইম ফ্রেমে কয়েক বছরে কিন্তু ভালো মুনাফা রোজগার করেছেন বা ভালো প্রফিটে বসে আছেন। সুতরাং এখনো কিন্তু নিফটি এই 20 EM কাছাকাছি আছে, সুতরাং একটু নজরে রাখবেন। যদিও এখন বুঝতে পারছেন একটু বাজার খারাপ, অয়েলের প্রাইস, ডিজেল, আমাদের ডোমেস্টিক ডিজেল পেট্রোল এসবের প্রাইসের জন্য, গ্লোবাল একটু অশান্তির জন্য একটু তো খারাপ আছেই। ট্রাম্প আছে যতদিন, ততদিন আমার মনে হয় যে এরকম উথাল পাথাল ব্যাপারটা থাকবেই। আমি বলছি না যে বাজার খারাপ হয়তো থাকবে, কারণ নিজেই দেখতে পাচ্ছেন ট্রাম্প পাক্কা ব্যবসায়ী। একটা এই প্রসঙ্গে ছোট্ট কথা বলে রাখি, ট্রাম্প 300, মানে একটা প্রপোজাল শোনা যাচ্ছে, নিউ ইয়র্ক টাইমস, ওদের যে ইউএসের যে সব থেকে বড়, ওয়ান অফ দ্য বিখ্যাত পেপার, মানে মিডিয়া সংস্থা, তারা প্রকাশ করেছে যে ট্রাম্প এই এই যে ইউএস, মানে ইরানকে এই প্রস্তাবও দিয়েছে যে আমরা তোমাদেরকে সব বিল্ড করে দেব, আমাদের কোম্পানি করে দেবে, 300 বিলিয়ন তাতে খরচ আসবে, 300 বিলিয়ন ডলারের। এবং সেই কোম্পানিগুলো কারা? সেই কোম্পানিগুলোতে বোর্ডে বা সেই কোম্পানিগুলোর মালিকানা ট্রাম্পের ছেলের আছে, ট্রাম্পের জামাইয়ের আছে, এরকম। এটা নিউ ইয়র্ক পোস্টের খবর, নিউ ইয়র্ক টাইমসের। তার মানে দেখুন, আগে বাবা বোম মারলো, জিনিসগুলোকে তাবাহি করলো, এবার বলছে আমার ফ্যামিলির কোম্পানি তোমাদেরকে রিবিল্ড করবে, তার জন্য 300 বিলিয়ন, ঠিক আছে, আমেরিকান ট্যাক্স পেয়ারদের পয়সা পকেট থেকে হয়তো যাবে সেগুলো। তো এইগুলো দারুণ জিনিস চলছে, অন্য রকমের পলিটিক্স এখন চলছে, তো সেই দিকে একটু নজর আমাদের সবার রাখবেন। কিন্তু যাই হোক, এই টেকনিক্যাল এই একটা ছোট্ট ইন্ডিকেটর ইউজ করেও কিন্তু অনেক কাজে দেয়। জাস্ট উদাহরণ হিসাবে বললাম, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, কিন্তু আপনি বারবার দেখতে পারেন অনেকবার কিন্তু এই সব জায়গায় এসেছিল এবং সেখান থেকে সুন্দর বাউন্সগুলো কিন্তু পাওয়া গেছে। এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন, এখানেও বাউন্স এসেছিল প্রায়। তো এই জিনিসগুলোর দিকে একটু নজর রাখবেন, একটু লঙ্গার টাইম ফ্রেমে রাখবেন। এবার আরেকটা টেকনিক্যালের একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে দেখুন, পরিষ্কার বুঝতে পারছেন এইখান থেকে একবার কিন্তু বাউন্স এসেছিল, সুতরাং এই জায়গাটা একটা সাপোর্টের কাজ, এবং তারপর এখান থেকেও একটা বাউন্স এসেছিল। কেন এসেছিল? এই যে এই জোনটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং মান্থলি ক্যান্ডেল ইজ এ ভেরি স্ট্রং, সুতরাং মান্থলি ক্যান্ডেলের জন্যই কিন্তু এখান থেকে যে একটু বাউন্স আপনারা দেখতে পেয়েছিলেন 22,000-এর জোন থেকে, প্রায় 22,100-200 থেকে, তার কারণ এটাই,
ঠিক আছে? সুতরাং এবার যে একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং সেটা যদি বড় হয়ে এইটাকে ভেঙে দেয় এই লেভেলটাকে, দেন ইট ইজ আ বিয়ারিশ সিগন্যাল বা বিয়ারিশ ব্যাপার একটু হতে পারে। বিয়ারিশ স্ট্রাকচার যারা নিয়ে কাজ করেন, একটু স্ট্রাকচারটা বিয়ারিশ হতে পারে এবং ক্লাসিক্যাল ডাবল টপ এখানে করলো। ক্লাসিক্যাল ডাবল টপ এখানে করে এখানে যদি তার এই সাপোর্টটা ভেঙে যায়, সেক্ষেত্রে আরেকটু নিচে আসতে পারে এবং আরেকটু নিচে অনেক কতটা আসতে পারে এইখানের এই লেভেলটার দিকে নজর তো থাকবেই। দেখুন আমি এইগুলো কিভাবে আপনাদের সামনেই ড্র করেছিলাম, আপনাদের সামনে আমার ঠিক আগের ভিডিও দেখুন, সেখানে দেখতে পারবেন যে এই লেভেলগুলো ড্র আছে এবং আপনারা হয়তো ভাববেন কিভাবে, সেটা কিন্তু এইখানে দেখুন, এইখানে আমি ড্র করে দিলাম। আর কেন এগুলো একটা জোন হয়, সুতরাং আমি একটা জোন মতো ড্র করছি। ঠিক আছে, এইবার আমি দেখুন মান্থলি ক্যান্ডেলে এটা ড্র করলাম। এবার উইকলিতে এলেই আপনারা বুঝে যাবেন যে ব্যাপারটা কি হতে চলেছে। উইকলিতে আসুন, উইকলিতে আসে দেখুন ঠিক একদম এই ডবল যে বটম আগে করেছিল সেখানে, এবং তারপর থেকে এখানে নিচে যদি এইটা ভেঙে যায় স্ট্রাকচারটা খারাপ হবে। কেউ বলতে পারেন হেড অ্যান্ড শোল্ডারের ব্রেকআউট বা ডাবল টপের সাপোর্ট ব্রেকআউট, অনেক কিছু অনেক রকম বলতে পারেন, কিন্তু আমি কোথা থেকে কোথায় আসলাম, মান্থলি চার্টে ড্র করলাম, তারপর দেখুন উইকলি। আর এই যে আরেকটা সাপোর্ট মান্থলিতে করেছিলাম, এইটা কোথায় যে এইখানেও আসতে পারে, সেটা অবিশ্বাস্যভাবে এই যে উইকলিতে একটা গ্যাপ ছেড়ে গেছে, এটা কিন্তু এই জোনেই। একটু প্লাস মাইনাস করে নেবেন এই জোনটা, মোটামুটি দেখুন এখানে কিন্তু একটা গ্যাপ ছেড়ে গেছে। এই দামটা কখনো হিস্ট্রিতে আসেনি, গ্যাপ মানে এইটা, মানে 20,400 বা 20,412 এই 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 দামটা প্রিন্ট হতে কিন্তু নিফটি জীবনে দেখেনি। সুতরাং সেটাও মান্থলি ক্যান্ডেল থেকেই আসছে। এত দূর কি আসতে পারে? না না, তা সেটা কোনো মানে হতেই পারে এই বলে কোনো কথা মার্কেটে নেই, একদমই নয়। ব্যাপারটা একদমই নয়, কিন্তু লেভেলগুলো এইভাবেই টেকনিক্যালটা মেনে আসে এবং সেই অনুযায়ী একটু আমাদের নজরে রাখতে হয়। যারা টেকনিক্যাল অ্যানালিসিসকে পছন্দ করেন, ভালো বাসেন, তাদের জন্যই বলছি। অতি সিম্পলভাবে আমি জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করি। যদি ভালো লাগে তো প্লিজ টেকনিক্যাল কোর্সটায় জয়েন করে নেওয়ার কথা ভাববেন গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপ, যার লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে। এবার দেখুন, সুতরাং নিফটির থেকে আগামী দিনগুলোতে একটু নজরে রাখবেন, এই লেভেলগুলোর দিকে একটু নজর রাখবেন। এবং যাদের লঙ্গার টাইম ফ্রেমে ব্যাপার আছে তাদের জন্য তো ঠিক আছে, ইনভেস্টমেন্ট করছেন, চিন্তা করার তেমন কারণ নেই। যদি ভিডিওটাকে ভালো লাগে একটু লাইক করে দেবেন। আমি এবার একটু স্মল ক্যাপ মিড ক্যাপ নিয়ে কথা বলবো, ইন্ডেক্সকে নিয়ে। ভিডিওতে যদি নতুন কিছু একটু শিখতে পারেন একটু কমেন্ট করে দেবেন আর লাইক অবশ্যই করবেন। দেখুন নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সে কি হচ্ছে, নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু আমি উইকলি চার্টে আছি, দিনে মানে লাইফ হাইয়ের কাছেই আছে। আমি তাই একটা কথা আপনাদের বারবার বলেছিলাম, যদি নিফটি যদি এই জায়গায় দাঁড়িয়েও থাকে, মানে একদম নিচে হুড়হুড় করে নামতে থাকলো, তাহলে তো সেন্টিমেন্ট আলাদা খারাপ হবে। যদি নিফটি এক জায়গায় দাঁড়িয়েও থাকে, মিড ক্যাপ কিন্তু আউট পারফর্ম করবে এবং সেটা আগের উইকে তাই হয়েছে। ঠিক আছে, তবে আবারও বলছি, নিফটি যদি হুড়হুড় করে নিচের দিকে নামে তখন একটু খারাপ। যদি নিফটি দাঁড়িয়ে থাকে, মিড ক্যাপ স্মল ক্যাপের দিকে অবশ্যই নজর রাখবেন। স্মল ক্যাপ যদিও লাইফ হাইতে নেই, তাও যথেষ্ট রেজিলিয়েন্স দেখাচ্ছে, কিন্তু মিড ক্যাপের দিকে ফোকাসটা একটু বেশি থাকবে এবং যাবতীয় তার আন্ডারে যে স্টকগুলো আছে অবশ্যই তার দিকে একটু নজর রাখবেন। আগামী দিনগুলোতে আমি আরও ডিটেলস ভিডিও অবশ্যই আনবো, একটু স্টক নিয়ে, একটু এই নিয়ে। যদিও আজকেরটা একটু টেকনিক্যালের উপরে কথা ছিল, আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন, ইনভেস্টমেন্ট করে থাকবেন, মানে ইনভেস্টমেন্ট জারি রাখবেন। লঙ্গার টাইম ফ্রেমে কিন্তু ইনভেস্টমেন্টই যে হারে ইনফ্লেশন বাড়ছে সেটার হাত থেকে বাঁচানোর একমাত্র উপায়। এসআইপি করে যান, লঙ্গার টাইম ফ্রেমের ভিউ রাখুন, আশা করি জিনিসটা ভালো হবে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।